অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। দ্য ইম্পর্টেন্ট আইডিয়াস অব দ্য ইকোনমিক্স। অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। সম্পদ ও দ্রব্যের সংজ্ঞা ও এর শ্রেণীবিভাগ, সুযোগ ব্যয় ও চয়ন আর সঞ্চার, বিনিয়োগ, অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক কার্যাবলী এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ও এ অধ্যায়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। অর্থনীতির মূল আলোচনায় যাওয়ার আগে এ মৌলিক ধারণা 2.1 অর্থনৈতিক সম্পদ। তো অর্থনৈতিক সম্পদ কেমন কি সেটা এখানে ডিটেলসে দেওয়া আছে, আমরা পড়ি। আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কম বেশি পরিচিত। সম্পদ বলতে টাকা পয়সা, জমি জায়গা এবং ধন সম্পদগুলোকে বোঝানো হয়। আমাদের প্রতিদিনের আলোচনায় অনেকভাবে সম্পদ শব্দটি আসে। যেমন মিস্টার সুজন অনেক সম্পদের মালিক। একজন অর্থনীতিবিদদের কাছে সব জিনিস সম্পদ নয়। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। মানে পৃথিবীতে তো সম্পদ অনেক কিছু আছে যেগুলো মানে পানি একটা সম্পদ, বাট এটা চাইতে হলে কিন্তু অর্থের খুব একটা প্রয়োজন হয় না। তো সেগুলোকে আমরা সম্পদ বলতে পারি না, মানে অর্থনীতির ভাষায়। আর অর্থনীতির সম্পদ হলো সেই সমস্ত জিনিস যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়, সেগুলো সম্পদ। সংক্ষেপে আমরা এই দ্রব্যগুলোকে অর্থনীতির দ্রব্য বলে থাকি। যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান এগুলো অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। তাহলে প্রশ্ন হতে পারে ঘরবাড়ি ঘরবাড়ি আসবাবপত্র, টিভি ইত্যাদি কি ধরনের সম্পদ? দৃশ্যমান বস্তুগত সম্পদ। তাহলে দৃশ্যমান বস্তুগত সম্পদের ভিতরে কি কি আছে? ঘরবাড়ি, আসবাবপত্র, টিভি। আর অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদের ভিতরে কি কি আছে? ডাক্তারের সেবা আর শিক্ষকের পাঠদান। এই ডাক্তারের সেবা আর শিক্ষকের পাঠদান এটা হচ্ছে অদৃশ্যমান অবস্তুগত সম্পদ, যেটা দেখা যায় না। উল্লেখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হবে। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার 4টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এখানে একটা প্রশ্ন, কোনো জিনিসকে, যে কোনো জিনিস বা দ্রব্য, যে কোনো সম্পদকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয়, যে কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে, অর্থনীতি ভাষায় যদি সম্পদ বলতে চাও, তার কয়টি বৈশিষ্ট্য থাকা জরুরি বা আবশ্যক? 4টি বৈশিষ্ট্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্স একটা এমসিকিউ। তাহলে কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার কয়টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক? 4টি বৈশিষ্ট্য থাকা অত্যন্ত জরুরি বা আবশ্যক। যেগুলো দায়িকে দিচ্ছে অবশ্যই দায়িকে রাখবা। 4টির ভিতর কি কি আছে মেমোরাইজ করে ফেলবা। উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্য আর হচ্ছে বাহ্যিকতা। এই 4টা যদি থাকে সেগুলোকে আমরা কি বলতে পারবো? সম্পদ বলতে পারবো, সেটা আবার অর্থনীতির ভাষায়। 1 নম্বর যে উপযোগ আছে, উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতা। তাহলে উপযোগ কাকে বলে? মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে বলা হয় উপযোগ। এটা একটা সংজ্ঞা, অবশ্যই পড়বা, দাইগে রাখো। উপযোগ বলতে কি বোঝায়? কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে বলে উপযোগ। কোনো দ্রব্য সম্পদ হতে হলে সেই দ্রব্যের উপযোগ সৃষ্টি ক্ষমতা থাকতে হবে। সেই দ্রব্যের উপযোগ সৃষ্টি ক্ষমতা থাকতে হবে। উপযোগ নেই এমন দ্রব্য বা সেবা মানুষ অর্থ দিয়ে কেনে না। কারণ এমন উপযোগ রয়েছে যেটা মানুষ যদি টাকা পয়সা দিয়ে যদি না কেনে সেটাকে আমরা সম্পদ বলতে পারবো না, সেটা বোঝানো হয়েছে। 2 নাম্বার অপ্রাচুর্যতা। কোনো দ্রব্য সম্পদ হতে হলে, যে কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ বা যোগান সীমিত থাকতে হবে। যেমন সীমিত থাকতে হবে, নাহলে শেষ যদি না হয় তাহলে কি হবে? সেটা মানুষ দিয়ে কেনবে। যেমন নদীর পানি ফুটে শেষ হবে? কখনো হবে না। সেটা বাস্তব প্রকৃতির যোগান প্রচুর। এখন নদীর পানি, বাতাস, নদীর পানি আছে, বাতাস আছে, প্রভৃতির যোগান প্রচুর পরিমাণ। এগুলোকে বলতে পারবে না সম্পদ, সেটা অর্থনীতির ভাষায়। ঠিক আছে? তবে অপ্রাচুর্যতা বলতে যে কোনো সম্পদ সীমা থাকতে হবে, যেটা শেষ হয়ে যাবে সেরকম। তবে শ্রম ব্যবহার করে পানিকে বোতলবন্দি করলে পানি সম্পদে পরিণত হয়। অন্যদিকে জমি, গ্যাস, যন্ত্রপাতি এগুলো চাইলে প্রচুর পাওয়া সম্ভব নয়। অর্থাৎ এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য, এগুলো সম্পদ। টাকা পয়সা,
ধন দৌলত, যন্ত্রপাতি, গ্যাস, এগুলো দেখো জমি, যার যেটুক রয়েছে ওইটাই, কিন্তু আর চাইলে কিন্তু সব পাবে না। আর লিমিট আছে, সবার ভাগ হয়ে গেছে, তার মানে লিমিট। অর্থাৎ এগুলো আমাদের কাছে অপর্যাপ্ত দ্রব্য, এগুলো সম্পদ। হস্তান্তরযোগ্য, টাকা যে জিনিস সম্পদে আরো একটি বৈশিষ্ট্য হলো এর হস্তান্তরযোগ্য। হস্তান্তরযোগ্য বলতে বোঝায় তার হাত বদল হওয়া। তাহলে হস্তান্তরযোগ্য বলতে কি বোঝায়? হাত বদল হওয়া। হাত বদল হওয়াকে কি বোঝানো হয়েছে? হস্তান্তরযোগ্য। হাত বদলকে কি বোঝানো হয়? হস্তান্তরযোগ্য। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাই হলো সম্পদ। তাহলে সম্পদ কাকে বলে অবশ্যই মেমোরাইজ করবা, এটা দাইগে রাখো। সম্পদ কাকে বলে? যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায়, যে কোনো দ্রব্যের মালিকানা অথবা পরিবর্তন করা যায়, বদল বা পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে সম্পদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনীতি ভাষার সম্পদ বলা যাবে না, কারণ তার প্রতিভাকে হস্তান্তর বা মালিকানা বদল করা সম্ভব নয়। আবার টিভির মালিকানা বদল করা যায় বলে টিভি সম্পদ, অবশ্যই সম্পদ। বাহ্যিকতা থাকতে হবে, সম্পদের বাহ্যিকতা মানে বাইরের রূপ থাকতে হবে। যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়। অভ্যন্তরীণ গুণ, সে সৎ, মহৎ, তার সাথে কি রয়েছে? তার জ্ঞান রয়েছে, এগুলোকে সম্পদ বলা যাবে না। অর্থনীতি ভাষায় সম্পদ কোনো সময় বলা যাবে না, কারণ কি হচ্ছে? তার বাহ্যিক রূপ নেই, এই জন্য। কেননা এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না, দেখতে পাই না। যেমন কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান কিংবা কারো শারীরিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলীকে সম্পদ বলা যাবে না। তবে পুঁজিবাদী বাজারের অর্থনীতিতে নানাভাবে এগুলোকে বিক্রয়যোগ্য সম্পদে পরিণত করা সম্ভব। সম্পদের শ্রেণী বিভাগ। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ তিন প্রকার। তাহলে সম্পদ কত প্রকার, কি কি মুখস্থ করবা হুবহু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এটা মেমোরাইজ করবা। আর এই প্রাকৃতিক সম্পদ, আর তার সাথে আছে আমাদের যে সম্পদগুলো তিনটা আছে, সে তিনটা উৎস দিক থেকে। একটা মানবিক সম্পদ, আর একটা হচ্ছে উৎপাদিত সম্পদ, তিনটা। তো আমরা প্রথমে একটু পড়ি যে প্রাকৃতিক সম্পদ কোনগুলো। তাহলে উৎস উৎপত্তির দিক থেকে সম্পদকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। তাহলে উৎস উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার? তিন প্রকার। তাহলে তিন প্রকার সম্পদকে তিন প্রকার বলা হয় কিসের দিক থেকে? উৎস বা উৎপত্তির দিক থেকে। প্রাকৃতিক সম্পদ, তো প্রকৃতির কাছ থেকে পাওয়া যায় সব দ্রব্য মানুষের প্রয়োজন মেটা তাকে প্রাকৃতিক সম্পদ বলে। তাহলে প্রাকৃতিক সম্পদ কাকে বলে, এই সংজ্ঞাটা মুখস্থ করবা। প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটা তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। তো প্রাকৃতিক সম্পদের ভিতরে কি কি আছে মুখস্থ করবা। একটা হচ্ছে ভূমি, একটা বনভূমি, একটা খনিজ সম্পদ, একটা নদ নদী। এগুলো প্রকৃতি থেকে তৈরি হয়েছে, এই জন্য এগুলোকে আমরা কি বলি? প্রাকৃতিক সম্পদ। জীবনে আমরা তৈরি করতে পারবো না। ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ নদী, এগুলো। আর তার সাথে আছে দেখো ২ নম্বরে আছে মানবিক সম্পদ। মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা, ক্ষমতাকে বা দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়। মানবিক সম্পদ কিন্তু মানুষ তৈরি করতে পারে। অবশ্যই তোমরা এটা দেখে রাখবা এবং মেমোরাইজ করবা। সংজ্ঞা: মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা বা দক্ষতাকে কি সম্পদ বলা হয়? মানবিক সম্পদ বলা হয়। তাহলে মানবিক সম্পদ আবার কাকে বলে? মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা বা দক্ষতাকে মানবিক সম্পদ। যেমন মানবিক সম্পদের ভিতরে কি কি আছে অবশ্যই মনে রাখতে হবে, দায়িত্বে রাখবা। শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্বেগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। উৎপাদিত সম্পদ: প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলে। তাহলে উৎপাদিত সম্পদ কাকে বলে, এটাও দাগে রাখো। উৎপাদিত সম্পদ প্রাকৃতিককে কাজে লাগানো হচ্ছে, মানবিক সম্পদকে কাজে লাগানো হচ্ছে, সেই সমস্ত সম্পদকে কি বলা হয়? উৎপাদিত সম্পদ বলা হয়। যেমন কাঁচামাল, যন্ত্রপাতি, এগুলো দাগে রাখবা। উৎপাদিত সম্পদের ভিতরে কলকারখানা আছে, যাতায়াত আছে, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি মানুষের তৈরি করে বলে এগুলোকে উৎপাদিত সম্পদ বলে। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় সবসময় সংজ্ঞাগুলো ভালো করে দেখতে হবে, কারণ সিকিউর ভিতরে আসতে পারে। তার সাথে উদাহরণগুলো বেশি করে পড়তে হবে। তাই মানবিক সম্পদের ভিতরে কি কি আছে? শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্বেগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা। যার বলে উৎপাদিত সম্পদ নিচের কোনটি? তা কাঁচামাল, যন্ত্রপাতি, কলকারখানা, যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র,
এগুলোকে উৎপাদিত সম্পদ বলে। অবশ্যই দাগিয়ে রাখবা। তো এখানে কিছু কাজ দিয়েছে, একটু দেখি। অর্থনীতি ভাষায় নিচের কোনগুলো সম্পদ তার যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। গম, চাল, কবির, প্রতিভা, কম্পিউটার অভিজ্ঞতা, নদীর বালি। তো বাংলাদেশের অর্থনীতির সম্পদের বিবরণ সম্পর্কে দেখব। বাংলাদেশের অর্থনীতির সম্পদে রয়েছে এটা বিবরণ দেখি। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাহলে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কোন দেশ অন্যতম? বাংলাদেশ। তাহলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে। এদেশে অর্থনৈতিক সম্পদের বিবরণ নিচে দেওয়া হলো। তো বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের ভিতর যেগুলো মেন সেটা হচ্ছে কৃষি সম্পদ। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় মূল্যবান সম্পদের ভিতরে রয়েছে সেটা হচ্ছে কৃষি সম্পদ। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। তাহলে বাংলাদেশে কেমন দেশ? কৃষি প্রধান দেশ। এটা দায়িত্বে রাখতে পারো। তাহলে বাংলাদেশে কেমন দেশ? কৃষি প্রধান দেশ। এদেশে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধ উর্বর কৃষি জমি। আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, নদ-নদী প্রভৃতি কৃষি উৎপাদনে সহায়ক করে। এদেশে 2019 অথবা 2020 অর্থবছরে মোট খাদ্যশস্য উৎপাদিত হয়েছিল 454.04 লক্ষ মেট্রিক টন। আমাদের কৃষিক্ষেত্রে ধান হয়, গম হয়, ডাল, আলু, তেলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য, পাট, ইক্ষু, চা, তামাক, রেশমি প্রভৃতি অর্থকরী ফসল উৎপন্ন হয়। তাহলে আমাদের কৃষিক্ষেত্রে ধান রয়েছে। তাহলে এখানে রয়েছে ধান, গম, ডাল, তার সাথে আলু, তেলবীজ, এগুলোকে বলা হয় কি? খাদ্যশস্য। যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো খাদ্যশস্য বলে। এখানে আছে পাট আছে, ইক্ষু আছে, চা আছে, তামাক আছে, রেশমি, এগুলোকে বলা হয় অর্থকরী ফসল। অবশ্যই অর্থকরী ফসলগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। দেশের প্রায় 63% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাহলে দেশের কত পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল? 63% মানুষ। এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে রাখতে পারি। তাহলে দেশের প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল প্রায় কত পার্সেন্ট লোক? 63% লোক। জাতীয় আয়ের জিডিপির প্রায় 13.35% কৃষি থেকে আসে। তাহলে খনিজ সম্পদ ক নম্বর। খনিজ সম্পদ সম্পর্কে একটু জানবো। বাংলাদেশ খনিজ সম্পদ তেমন সমৃদ্ধ নয়। এখানে এ পর্যন্ত যেসব খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেয়া হলো। 1 নম্বর, প্রাকৃতিক গ্যাস নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। এখানে একটা প্রশ্ন, বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের নাম কি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। আর প্রাকৃতিক গ্যাস হচ্ছে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ অর্থনীতি সমীক্ষা 2020 অনুযায়ী এ যাবৎ দেশে 28টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা 2020 অনুযায়ী এদেশে মোট কয়টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে? 28টি। তাহলে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে কয়টি? 28টি। যেখানে গ্যাসের মোট মজুদ প্রায় 39.80 ট্রিলিয়ন ঘনফুট। উৎপাদন তথা গ্যাস ক্ষেত্রগুলো হলো বাখরাবাদ, হবিগঞ্জ, কৈলাসটিলা, রশিদপুর, সিলেট, তিতাস, বেলবো, নরসিংদী, মেঘনা, শাহবাজপুর, সেমুতান, সুন্দরপুর, শ্রীকাইল, বেগমগঞ্জ, রূপগঞ্জ, সালদা নদী, জালালাবাদ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, বিবিআনা ও বাঙ্গুরা ইত্যাদি এই গ্যাস রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, কলকারখানা ও গৃহে এই গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তার মানে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। এটা কয়টি গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে? টোটাল 28টা। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। আর তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, আল্লাহ হাফেজ, বাই বাই। 2. চুনাপাথর। সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে চুনাপাথর ব্যবহৃত হয়। তাহলে চুনাপাথর কোথায় কোথায় ব্যবহৃত হয় বা কি কি কাজে ব্যবহৃত হয়
এটা অনেক ইম্পর্টেন্স, একটা এমসিকিউ দেখে রাখতে পারো। সিমেন্ট তৈরিতে লাগে চুনাপাথর, কাঁচ তৈরিতে লাগে কাগজ, সাবান, ব্লিচিং পাউডার। এই 5টি ক্ষেত্রে আমরা কি চুনাপাথর ব্যবহার করতে দেখি। এর চেয়ে বেশি বিষয় বা বেশি কাজে লাগে বাংলাদেশের সিলেটের ভাঙ্গারহাট ও বাগলি বাজার, সুনামগঞ্জের টেকেরহাট, জয়পুরহাটের জামালগঞ্জ এবং কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথরের মজুদ রয়েছে। তো এখানে কোথায় কোথায় রয়েছে সেটা না পড়লে হবে, বাট এখানে কি কি কাজে লাগে চীনামাটি, কি কি তৈরিতে প্রয়োজন সেগুলো পড়লে সবচেয়ে বেস্ট হয়। নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম জেলায় চীনামাটি পাওয়া যায়। এটি বাসনপত্র বা স্যানিটারি দ্রব্য তৈরির কাজে ব্যবহৃত হয়। এটি কি কি কাজে ব্যবহৃত হয়? বাসনপত্র বা স্যানিটারি দ্রব্য তৈরির কাজে ব্যবহৃত হয়। একটা বাসনপত্র আর আছে স্যানিটারি দ্রব্য তৈরিতে চীনামাটি ব্যবহার হয়। তাহলে চীনামাটির কি কি কাজে ব্যবহৃত হয়? বাসনপত্র স্যানিটারি দ্রব্য তৈরিতে কাজে ব্যবহৃত হয়। তাহলে বাসনপত্র স্যানিটারি দ্রব্য তৈরিতে কি ব্যবহার করা হয়? চীনামাটি। 4 নাম্বার, কয়লা। বাংলাদেশের সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর, দিনাজপুরের বড় পুকুরে কয়লার 5টি ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে। তাহলে পুকুরে কয়লার 5টি ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে। তাহলে কয়লা কয়টি ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে? 5টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। 5টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কয়লায়। তো কোন কোন ক্ষেত্র বা কোন কোন জায়গায়? সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর ও দিনাজপুরে বড় পুকুরিয়া, এই 5টি জায়গায় কয়লার 5টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি দিনাজপুরে বড় পুকুরিয়ায় কয়লা উত্তোলন করা হচ্ছে। তাহলে কোথায় কয়লা উত্তোলন করা হচ্ছে? দিনাজপুরের বড় পুকুরিয়ায়। দিনাজপুরের বড় পুকুরিয়ায়। তাহলে কয়লা উত্তোলন করা হচ্ছে কোথায়? দিনাজপুরের বড় পুকুরিয়ায়। কয়টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কয়লার? 5টি ক্ষেত্র। কোথায় কোথায়? সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর, দিনাজপুর, বড় পুকুরিয়া। 5 নাম্বার, কঠিন শিলা। তো কঠিন শিলা কি কি কাজে ব্যবহৃত হয় সেগুলো অবশ্যই পড়তে হবে। যেগুলো দাইকে দিচ্ছে অবশ্যই ভালো করে দেখে পড়ে রাখবা। এর ভিতরে কিন্তু 100% কমন চলে আসবে। দিনাজপুর জেলার মধ্যপাড়া এবং রংপুর জেলার রানীপুকুর কঠিন শিলার মজুদ রয়েছে। তো কোথায় কোথায় মজুদ রয়েছে মনে রাখতে পারলে ভালো। তো ব্যাপার নেই, এর ভিতরে এমসিকিউ আসে না। বর্তমানে এসব খনি হতে কঠিন শিলা উত্তোলনে অব্যাহত রয়েছে। রাস্তা, রেলপথ, বাঁধ নির্মাণ ইত্যাদি কাজে শিলা দরকার হয়। তাহলে কঠিন শিলা কি কি কাজে দরকার হয় বা কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়টা জানতে হবে। রাস্তা তৈরিতে লাগে, রেলপথ তৈরিতে, বাঁধ নির্মাণে কঠিন শিলা ব্যবহৃত হয়। কঠিন শিলা বলতে আমরা কোনটাকে বুঝি? যেটাকে বলি পাথর, যেটাকে হার্ড পাথর আছে না, শক্ত, যেটা হচ্ছে রেল লাইন অথবা দেখবা যে হাইওয়ে গুলো আছে, বড় বড় রাস্তাগুলো, সেখানে কিন্তু ব্যবহার হয় কঠিন শিলা। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, জামালপুরে সিলিকা বালুর মজুদ রয়েছে। তাহলে সিলিকা বালু কি কি কাজে ব্যবহৃত হয়? কাঁচ তৈরিতে, রং, রাসায়নিক দ্রব্য তৈরিতে সিলিকা বালি ব্যবহৃত হয়। এটা দেখে রাখো। তাহলে সিলিকা বালু কি কি কাজে ব্যবহৃত হয়? কাঁচ, রং ও রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। 7 নাম্বার, গন্ধক। গন্ধক বলতে কি বোঝায়? দেখো, বারুদ তৈরি, দেয়াশালায় কারখানা, তেল পরিশোধন প্রভৃতি ক্ষেত্রে গন্ধক লাগে। তাহলে কোন কোন কাজে গন্ধক লাগে? বারুদ তৈরি, দেয়াশালা কারখানা এবং তেল পরিশোধনের ক্ষেত্রে বারুদ লাগে বা প্রয়োজন হয়। তাহলে গন্ধক দিয়ে কি কি তৈরি হয়? বারুদ তৈরি, দেয়াশালা কারখানা, তেল পরিশোধনে গন্ধক ব্যবহার হয়। চট্টগ্রামে কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কোথায় গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে? চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে। চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে বারুদ বা গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পায়নি। 8 নাম্বার দেখি, খনিজ তেল। সিলেটে হরিপুর খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। দেশের উপকূলীয় এলাকায় পার্বত্য চট্টগ্রাম ও সিলেট তেল অনুসন্ধানের কাজ চালানো হচ্ছে। তামা। তামা রংপুর জেলার রানীপুকুর, পীরগঞ্জ এবং দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলা স্তরে সামান্য তামার সন্ধান পাওয়া গেছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তার, মুদ্রা প্রভৃতি তৈরির জন্য তামা ব্যবহার করা হয়। তাহলে তামা কি কি কাজে ব্যবহার করা হয়? বৈদ্যুতিক যন্ত্রপাতিতে, তারপরে তার এবং মুদ্রা তৈরিতে তামা ব্যবহার করা হয়। তাহলে
তামা ব্যবহার করা হয় কিসে কিসে? বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার, মুদ্রাতে। তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতি, তার, মুদ্রাতে কি ব্যবহার করা হয়? বেশিরভাগ ক্ষেত্রে তামা। গ. বনজ সম্পদ। বনজ সম্পদ, বনভূমি ও বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তাহলে বনভূমি এটা কি সম্পদ? প্রাকৃতিক সম্পদ। বনজ সম্পদও সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদের ভিতরে রয়েছে বনভূমি ও বনজ সম্পদ। তাহলে বনভূমি ও বনজ সম্পদকে কি সম্পদ বলা হয়? প্রাকৃতিক সম্পদও বলা হয়। প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যে কোনো দেশের কমপক্ষে শতকরা 25% বনাঞ্চল থাকা দরকার। তাহলে প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যে কোনো দেশের কমপক্ষে শতকরা কত ভাগ বনাঞ্চল থাকা দরকার? 25% বনাঞ্চল থাকা দরকার। কয় ভাগ? 25% বনাঞ্চল থাকা দরকার। কিন্তু বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ড প্রায় শতকরা রেস কত ভাগ? 17.62 ভাগ। তাহলে বাংলাদেশের মোট বনভূমি থাকা প্রয়োজন ছিল 25%, বা তার ভিতর রয়েছে 17.62 ভাগ। অবশ্যই এটা দেখে রাখতে হবে। যেমন আমেরিকায় শতকরা 33.84 ভাগ, এটা আমেরিকায় রয়েছে 33.84 ভাগ, আর জাপানে রয়েছে 67 ভাগ, বার্মায় রয়েছে কত ভাগ? 63 ভাগ, ভারতে রয়েছে 23.70 ভাগ বনাঞ্চল। বাংলাদেশে বিভিন্ন ধরনের বন রয়েছে। বাংলাদেশের সমগ্র বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের সমগ্র বনভূমিকে 5 ভাগে ভাগ করা যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে। যেগুলো বেশি করে দাগিয়ে দেবো সেইগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে বাংলাদেশের সমগ্র বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশে বনভূমির ধরন, বনভূমির পরিমাণ, জেলাগত অবস্থান ও প্রধান প্রধান বৃক্ষসমূহ নিম্নের টেবিলে উল্লেখ করা হলো। ক্রমিক নম্বর: বনভূমির ধরন, বনভূমির পরিমাণ, জেলাগত অবস্থান, প্রধান প্রধান বৃক্ষসমূহ। 1000 হেক্টর। 1. পাহাড়ি বন রয়েছে। এখানে যে ছকটা আছে একটু তোমাদের দেখে নেওয়া উচিত। তাহলে বনভূমির পরিমাণ রয়েছে পাহাড়ি বনের ভিতরে 1377 হেক্টর। জেলাগত অবস্থান রয়েছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। প্রধান প্রধান বৃক্ষ রয়েছে পাহাড়ি বনে, তার ভিতরে আছে গর্জন, চাপালিশ, ঢাকি জাম, সিবিট, সেগুন, গামাচ, চম্পা, জারুল, সোনালু। 2 নম্বর রয়েছে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন, 610 হেক্টর। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা। সুন্দরী, গেওয়া, কেওড়া, পশুর বাইন, গরান, এগুলো রয়েছে। প্রধান প্রধান বৃক্ষগুলো জানতে হবে। তো প্রাকৃতিক বন ম্যানগ্রোভের ভিতর কি কি প্রধান প্রধান বৃক্ষ রয়েছে অবশ্যই জানা উচিত। 3 নাম্বার সৃজিত ম্যানগ্রোভ বন, 200 হেক্টর। নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার হচ্ছে গেওয়া বাইন। তবে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে এই লাইনটা, অবশ্যই এই লাইনটা পড়া উচিত। তো প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের ভিতরে সুন্দরী, গেওয়া, কেওড়া ও পশুর বাইন ও গরান। 4 নাম্বার রয়েছে শাল বন। তাহলে শাল বনের ভিতরে রয়েছে 120 হেক্টর, সেটা রয়েছে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড়। শাল বা গজারি রয়েছে শুধুমাত্র। 5 নম্বর রয়েছে জলভূমির বন, সেখানে রয়েছে 23 হেক্টর, সিলেট ও সুনামগঞ্জ, হিজল, করস, পিটালি, বরুণ। এইগুলো তোমাদের প্রধান গাছগুলো, এবং এখানে দেখো বনভূমির ধরনটা দেখবা এবং প্রধান গাছগুলো রয়েছে সেগুলো দেখবা। বাট এখানে জেলা হেক্টর গুলো পরীক্ষায় খুব একটা বেশি দেয় না। ঘ. প্রাণীর সম্পদ। তো প্রাণীর সম্পদটা দেখি। বাংলাদেশের সর্বত্র বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখা যায়। গৃহপালিত পশু পাখির মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি প্রভৃতি প্রধান। তাই গৃহপালিত পশুর মধ্যে কি কি রয়েছে? সর্বপ্রধান গরু আছে, ছাগল আছে, ভেড়া, এগুলো প্রচলিত। মহিষ, হাঁস, মুরগি, এগুলো সবচেয়ে প্রধান প্রধান পশু, যেটা গৃহপালিত পশুর মধ্যে প্রতিটা বাড়িতে বা কিছু কিছু বাড়িতে থাকবেই। এছাড়াও সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল রয়েছে বাঘ, হাতি, হরিণ প্রভৃতি মূল্যবান জীবজন্তু, অসংখ্য প্রজাতির পাখি। তাহলে এটা হচ্ছে সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলে রয়েছে। বাঘ রয়েছে, হাতি এবং হরিণ, এই প্রভৃতি মূল্যবান জন্তুগুলো।
আমাদের নদ নদী, বিল, হাওর, পুকুর ইত্যাদি জলাশয় এবং বঙ্গোপসাগরে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এ ধরনের সম্পদ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, চামড়ার শিল্প কাঁচামালের যোগান দেয়। এ সম্পদ রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক। নাম্বার শক্তি সম্পদ। তো শক্তি সম্পদের ভিতরে কি কি আছে একটু দেখা যাক। কলকারখানা আছে, যানবাহন, যোগাযোগ, যান্ত্রিক, চাষাবাদ, গৃহকর্ম প্রভৃতি ক্ষেত্রে শক্তি সম্পদের ব্যবহার অপরিহার্য। কয়েকটি উৎস থেকে শক্তি পাওয়া যায়। এগুলো হলো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পানি, আণবিক শক্তি, সৌরশক্তি, বিভিন্ন প্রকার প্রজ্বলিত সামগ্রী। বাংলাদেশের কয়েকটি স্থানে কয়লার সন্ধান পাওয়া গেলেও তা এখন উত্তোলন করা শুরু হয়নি। সিলেটের হরিপুর পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে। তাহলে পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে কোথায়? সিলেটে। সিলেটের কোন জায়গায় পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে? হরিপুরে। নিজেরা কোশ্চেন করবে, নিজেরা আনসার দেবো, তাহলে সেটা সবচেয়ে বেশি মনে থাকবে। এই যে এখানে দুটো কোশ্চেন আছে, সিলেটের কোন জায়গায় পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে? হরিপুরে। তাহলে হরিপুরে পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে কোথায়? সিলেটের। প্রয়োজনে পরিমাণ পেট্রোলিয়াম বিদেশ থেকে আমদানি করতে হয়। আণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন এখনো এদেশে শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশে শক্তির যোগান বহুলাংশে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ প্রচলিত উপকরণ থেকে আসে। তাহলে বাংলাদেশের শক্তির যোগান বহুলাংশে কোথায় থেকে আসে? তাহলে বাংলাদেশে শক্তির যোগান বহুলাংশে কোথায় থেকে আসে? একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ আর প্রচলিত উপকরণ থেকে আসে। আমরা প্রাকৃতিক গ্যাস কলকারখানা, গৃহকর্ম ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করি। আমরা প্রাকৃতিক গ্যাস কলকারখানা, গৃহকর্ম ও বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করি। এদেশে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, একে পানি বিদ্যুৎ বলে। তাহলে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হলে তাকে বলা হয় পানি বিদ্যুৎ। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর তীরে দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবস্থিত। তাহলে দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? পার্বত্য চট্টগ্রামে। কোন নামক স্থানে? কাপ্তাই নামক স্থানে। কোন নদীর তীরে? কর্ণফুলী নদীর তীরে পানি বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। তাহলে বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। তাহলে দেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? পার্বত্য চট্টগ্রাম। কোথায়? কাপ্তাই নামক স্থানে। গ্যাস, তেল, কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে তাপ বিদ্যুৎ বলে। তাহলে তাপ বিদ্যুৎ কাকে বলে? এটা অবশ্যই মনে রাখতে হবে, তাপ বিদ্যুৎ কাকে বলে। আর যেগুলো দাগে দিচ্ছে সেগুলো অবশ্যই তোমরা দাগে রাখবা, কারণ এইগুলোই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তাহলে গ্যাস, তেল, কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে তাপবিদ্যুৎ বলে। তাহলে তাপবিদ্যুৎ কাকে বলে? গ্যাস, তেল, কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে তাপবিদ্যুৎ বলে। বাংলাদেশের নিম্নলিখিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর প্রতিটা লাইন বোঝার চেষ্টা করবা, আর প্রত্যেকটা লাইন ভালো করে পড়ে দিবা। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে, গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র খুলনা। তাহলে ভেড়ামার তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কুষ্টিয়ায়। তাহলে গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? খুলনায়। ঠাকুরগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সৈয়দপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সৈয়দপুর নীলফামারীতে অবস্থিত। অবশ্যই এগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এদেশের গ্যাস চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো হলো গ্যাস চালিত বিদ্যুৎ। গ্যাস চালিতের ভিতরে আছে সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র। সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে। 2 নাম্বার, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? ব্রাহ্মণবাড়িয়ায়। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নরসিংদী। তবে সবচেয়ে বেশি আসে তোমাদের পরীক্ষায় এইটা, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে তোমরা পড়ে দেখে রাখো। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? নরসিংদী। 4 নাম্বার, শাহজিবাজার তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? শাহজিবাজার আছে সিলেটে। আর চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র। তো এগুলো তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল
এদেশে বিভিন্ন প্রকার প্রচলিত জ্বালানি যেমন, তাহলে আমাদের দেশে বিভিন্ন প্রকার প্রচলিত জ্বালানির ভিতর আছে কি কি? কাঠ আছে, খড় আছে, গোবর, পাটখড়ি, তুষ, পাতা ইত্যাদি থেকেও তাপশক্তির সৃষ্টি হয়। তাহলে এইগুলো থেকে কি হয়? তাপশক্তির সৃষ্টি করা যায়। বর্তমান সরকার কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে। তাহলে বর্তমান সরকার কিসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে? কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে। কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে। এখানে একটা কোশ্চেন, বর্তমান সরকার কিসের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে? কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে। কুইক রেন্টাল সার্ভিসের মাধ্যমে। উল্লেখ করা দরকার, বর্তমানে বিভিন্ন দেশে বায়ুপ্রবাহ, সৌরতাপ ও জৈব গ্যাসকে শক্তি উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে। আধুনিক বিশ্বে আণবিক শক্তির উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশে এসব উৎস থেকে শক্তি উৎপাদনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। চ, পানি সম্পদ। তো পানি সম্পদ সম্পর্কে আমরা একটু পড়ব। পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ। তাহলে একটি মৌলিক প্রাকৃতিক সম্পদের ভিতর কি আছে? পানি। একটি মৌলিক প্রাকৃতিক সম্পদের ভিতর রয়েছে পানি, যা প্রাণী উদ্ভিদের জীবন ধারণের জন্য অপরিহার্য। কারণ পানি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, কোনো পশু হোক প্রাণী হোক বাঁচতে পারবে না। দেশের কৃষিকাজ, বনজ প্রাণীর শক্তি সম্পদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য পানি সম্পদ প্রয়োজন। তাহলে দেশের কৃষিজ, বনজ সম্পদ, প্রাণীর সম্পদ, শক্তি সম্পদের অস্তিত্ব রক্ষা উন্নয়নের জন্য কিসের প্রয়োজন? পানি সম্পদের প্রয়োজন। পানি সম্পদের প্রয়োজন। বাংলাদেশে পানির উৎস প্রধানত তিনটি। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশে পানির উৎস প্রধানত কয় প্রকার? তিন প্রকার। তাহলে বাংলাদেশে পানির উৎস প্রধানত কয়টি? তিনটি। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে দেখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্স। এক নম্বর হচ্ছে নদ নদী, খাল বিল, পুকুর ও সমুদ্র। নদ নদী, খাল বিল, পুকুর ও সমুদ্র একটা। আর একটা হচ্ছে বৃষ্টিপাত আর ভূগর্ভস্থ পানি। মানে মাটির নিচে যে পানি থাকে সেটাকে বলে ভূগর্ভস্থ পানি। আর বৃষ্টিপাত বলতে উপর থেকে যেটা পড়ে আল্লাহ প্রদত্ত, সেটা হচ্ছে বৃষ্টিপাত। নদ নদী, খাল বিল, পুকুর, সমুদ্র এগুলো তো অনেকে চেনো। এই তিনটি উৎসের পানি আমাদের কৃষির জন্য অপরিহার্য। পানির যোগান কম বা বেশি হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। অভ্যন্তরীণ জলাশয় ও সমুদ্র এলাকায় রয়েছে মাছ ও অন্যান্য জলজ সম্পদ। নদীর স্রোত থেকে উৎপন্ন হয় পানি বিদ্যুৎ। আমাদের অসংখ্য নদ নদী, খাল বিল, জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এ দেশের যাতায়াত ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য। নদ নদীর পানি, বৃষ্টিপাত দেশের আবহাওয়া ও পরিবেশের জন্য অনুকূল প্রভাব সৃষ্টি করে। পানি সম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়বে। 2.2 দ্রব্য। দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকে বুঝি। তাহলে দ্রব্য বলতে আমরা সাধারণত কি বুঝি? বস্তুগত সম্পদকে শুধুমাত্র বুঝি। দ্রব্য বলতে শুধু বস্তুগত সম্পদকে বোঝানো হয়। মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন বস্তুগত বা জিনিসকে আমরা দ্রব্য বলে থাকি। যে জিনিসের উপযোগ আছে অর্থনীতিতে তাই দ্রব্য। তাহলে যে জিনিসের উপযোগ আছে তাকে অর্থনীতিতে কি বলা হয়? ই দ্রব্য। দ্রব্যকে নানাভাবে শ্রেণী বিভক্ত করা যায়, যেমন অবাধ লভ্য দ্রব্য। যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধ লভ্য দ্রব্য বলে। তাহলে অবাধ লভ্য দ্রব্য কাকে বলে এটা মুখস্থ করতে হবে। অবাধ লভ্য দ্রব্য বলতে যে সমস্ত দ্রব্য বিনামূল্যে পাওয়া যায় তাকে অবাধ লভ্য দ্রব্য বলে। এইসব দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায় এবং এর যোগান থেকে সীমাহীন।
যেমন আছে আলো আছে, বাতাস আছে, নদীর পানি, এইগুলো কোনো সীমা নেই, সীমাহীন মতো। অর্থনৈতিক দ্রব্য, যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে। তাহলে অর্থনৈতিক দ্রব্য কোনগুলো সেগুলো অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয়। এদের যোগান সীমাবদ্ধ থাকে, যেমন খাদ্য, বস্ত্র, বই, কলম, চেয়ার, টেবিল। ভোগ্য দ্রব্য, ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে ভোগদ্রব্য বলা হয়। স্থায়ী ভোগ্য দ্রব্য, যে সমস্ত ভোগ্য দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায় তাকে স্থায়ী ভোগ্য দ্রব্য বলে। যে সমস্ত ভোগ দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায় তাকে স্থায়ী দ্রব্য বলে। যেমন ফ্রিজ, গাড়ি, ঘরবাড়ি, খেলার মাঠ ইত্যাদি, এগুলো হচ্ছে স্থায়ী বা ভোগ্য দ্রব্য। অস্থায়ী ভোগ্য দ্রব্যের ভিতর কি কি আছে একটু দেখি। অস্থায়ী, যে সমস্ত ভোগ্য দ্রব্য স্বল্পকালে ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা হয় তাকে অস্থায়ী ভোগ্য দ্রব্য বলে। তাহলে অস্থায়ী ভোগ্য দ্রব্য কাকে বলে? যে সমস্ত ভোগ্য দ্রব্য স্বল্পকালে ভোগ করা যায় এবং কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায় তাকে অস্থায়ী ভোগ্য দ্রব্য বলে। যেমন খাদ্য, বস্ত্র, তরকারি ইত্যাদি। মধ্যবর্তী দ্রব্য কোনগুলো সেগুলো দেখো। যে সমস্ত উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় তাকে মধ্যবর্তী দ্রব্য বলে। মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত উৎপাদন নিঃশেষ হয়ে যায়। যেমন কাঁচামাল, রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি মধ্যবর্তী দ্রব্য। চূড়ান্ত দ্রব্য কাকে বলে? চূড়ান্ত দ্রব্য কাকে বলে? যে সকল দ্রব্য উৎপাদন পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলা হয়। তাহলে চূড়ান্ত দ্রব্য কাকে বলে? যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলে। এখানে দুইটা কোশ্চেন পাচ্ছি, চূড়ান্ত দ্রব্য কাকে বলে আর একটা কোশ্চেন, যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে? চূড়ান্ত দ্রব্য। এটা অনেক ইম্পর্টেন্স। চূড়ান্ত দ্রব্যর ভিতর আছে পাউরুটি এবং চেয়ার। পাউরুটি এবং চেয়ার। তাহলে পাউরুটি এবং চেয়ার কি জাতীয় দ্রব্য? চূড়ান্ত দ্রব্য, কারণ এটা সরাসরি ব্যবহার করা যায়। মানে যে সকল দ্রব্য উৎপাদনের পরপরই সরাসরি ভোগে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে চূড়ান্ত দ্রব্য। মূলধনী দ্রব্য, যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে। তাহলে মূলধনী দ্রব্য কাকে বলে? যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে। তো মূলধনী দ্রব্যের ভিতর কি কি আছে? যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি। তাহলে মূলধনী দ্রব্যের ভিতর আছে যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর। তাহলে যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর কি জাতীয় দ্রব্য? মূলধনী দ্রব্য। এখানে আরেকটা কোশ্চেন, যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে। এগুলো এভাবে দেখে রাখতে পারো। মূলধনী দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয়। মূলধনী দ্রব্য আবার মূলধনী দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। দ্রব্য ও পণ্য। অর্থনীতিতে পণ্য বলতে সাধারণত যেসব উপকরণকে বুঝি বা চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। যেমন আটা হচ্ছে পণ্য, যা চূড়ান্ত দ্রব্য ব্রেড উৎপাদনে ব্যবহৃত হয়। আটা হচ্ছে এক ধরনের পণ্য, আর আটা থেকে যেটা উৎপাদন হয় সেটাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। তো চূড়ান্ত দ্রব্য বলতে কোনটাকে বোঝায়? ব্রেড। ব্রেড মানে রুটি। এছাড়া প্রথাগতভাবে শস্য, স্বর্ণ, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিকে পণ্য হিসেবে গণ্য করা হয়। তাহলে প্রথাগত হিসাবে কোনগুলোকে পণ্য হিসাবে গণ্য করা যায়? যেমন শস্য আছে, স্বর্ণ, তেল,
প্রাকৃতিক গ্যাস এইগুলোকে পণ্য হিসাবে গণ্য করা হয়। সকল দ্রব্য পণ্য নয়। এখানে কোশ্চেন করা হয়েছে, বলা হয়েছে সকল দ্রব্য কিন্তু পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। সকল দ্রব্য, যত দ্রব্য আছে সবগুলোকে পণ্য বলা যাবে না, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্য হচ্ছে পণ্য। আবার এখানে বলে সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। তার মানে অর্থনৈতিক বলতে টাকা হবে, এরকম জিনিসগুলোকে পণ্য বলে। সকল সেবা পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক সেবাই পণ্য। সকল সেবা, মানুষকে একজনের সেবা করে, তো সেটা পণ্য নয়। কারণ হচ্ছে ওটা যদি অর্থ উপার্জন হয় তাহলে অবশ্যই সেটাকে আমরা কি বলবো? পণ্য বলবো। সেটাই এখানে বোঝানো হয়েছে। কোন কোন ধরনের দ্রব্যতা উল্লেখ করো? আলো, নদীর পানি, টেবিল, জমি, অলংকার, যন্ত্রপাতি। সুযোগ ব্যয় ও চয়ন। অপরচুনিটি কস্ট অ্যান্ড চয়েস। চয়ন মানে পছন্দ করা। সুযোগ ব্যয়, অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা সুযোগ ব্যয়। মনে করো তুমি একজন শিক্ষার্থী, তুমি কি প্রতিদিন সব কাজ করতে পারবে? যেমন তুমি একই সঙ্গে অর্থনীতি পরীক্ষা এবং মাঠে ক্রিকেট খেলতে দেখতে পারবে না। তুমি একই সঙ্গে অর্থনীতি পরীক্ষা এবং মাঠে যে ক্রিকেট খেলা আছে সেটা একসঙ্গে দেখতে পারবে না। তুমি যদি একটি কাজ করতে চাও তবে অবশ্যই ওই সময় অন্য একটি কাজ করা সম্ভব হবে না। আরও একটি উদাহরণ দেওয়া যাক। মনে করো তোমার 1 বিঘা জমি আছে। এই জমিতে ধান চাষ করলে 20 কুইন্টাল ধান উৎপাদন করা যায়। ওই জমিতে ধান চাষ না করে যদি পাট চাষ করতে চাও তবে 10 কুইন্টাল পাট উৎপাদন করা যেত। এক্ষেত্রে 20 কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো 10 কুইন্টাল পাট। সংক্ষেপে বলা যায়, কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটি ভোগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয় কাকে বলে? এখানে সংক্ষেপে একটা সুযোগ ব্যয়ের সংজ্ঞা দেওয়া আছে। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সুযোগ ব্যয় কাকে বলে। সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট প্রশ্ন বলতে পারি। কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটি দ্রব্য ত্যাগ করাকে বলা হয় সুযোগ ব্যয়। এভাবেও বলতে পারো। আবার কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটি ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়, যেটাকে বলে অপরচুনিটি কস্ট। সাধারণত নানা রকম সুযোগ ব্যয়ের মধ্যে সর্বোচ্চ সুযোগ ব্যয়টিকে অর্থনীতিতে সুযোগ ব্যয় হিসেবে গ্রহণ করা হয়। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করা যায়। ধরা যাক, একটি দেশ তার সমস্ত সম্পদ ও চলতি প্রযুক্তির ব্যবহার করে ধান ও পাটের নিম্নোক্ত সমাবেশ উৎপাদন করতে পারে। এখানে দেখো বলা হয়েছে সারণী 1-এ উৎপাদন সম্ভাবনা। সমাবেশ ক খ গ ঘ ঙ চ পর্যন্ত আছে। ধান মিলিয়ন টন, 0 1 2 3 4 5 কত টন সেটা। পাট কত টন সেটা দিয়েছে। 1 মিলিয়ন ধানের সুযোগ ব্যয় কতটুকু সেটাও এখানে দিয়ে দিয়েছে। কোনটা বাদ দিয়ে আমরা কোনটা ব্যবহার করছি? মনে করো আমি একটা ফোন কেনার ইচ্ছা, ফোনটা না কিনে আমরা ল্যাপটপ কিনলাম, তাহলে এটা হচ্ছে ফোনের সুযোগ ব্যয়। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। উক্ত সারণীর প্রেক্ষিতে নিম্নোক্ত চিত্র আঁকা যায়। পার্ট মিলিয়ন বেল, উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখানে দেখো দেয়া আছে ক খ গ ঘ ঙ চ। এটা হচ্ছে উপরে যেটা দেখে সমাবেশ। সমাবেশের সাথে দেখো 3 5 9 12 14 15 এটা হচ্ছে পাট উৎপাদনে মিলিয়ন বেল, আর নিচের এটা কি ধান উৎপাদনে মিলিয়ন বেল। তো এখানে দেখো কোনটার সাথে কোনটা 14। যখন পাট উৎপাদন কত 1 মিলিয়ন বা ধান, দেখো ধান মিলিয়ন টন, এখানে ধান উৎপাদন যখন 1 মিলিয়ন টন তখন পাটের ক্ষেত্রে কত 14 অথবা 15 কাছাকাছি। আসলে 14 অথবা 15। ধান যখন আমার 14 মিলিয়ন। এখানে দেখো ধান 2 মিলিয়ন টন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার পাট হচ্ছে 12 মিলিয়ন টন। এখানে রয়েছে ধান 3 মিলিয়ন টন হলে এটা আমার দেখতে হবে, এটা হচ্ছে পাট হচ্ছে 9 মিলিয়ন বেল।
এখানে যখন ধান কত আছে, ধান 4 মিলিয়ন টন হয়েছে, তখন এখানে আমার হচ্ছে 5 মিলিয়ন বেল হয়েছে পাট। আর এখানে যখন এই বিষয়টা দেখো, আমরা 5 মিলিয়ন টন যখন ধান হয়েছে, তাহলে এটা আমরা পাচ্ছি কত, 15 কিনা। আসলে 5 মিলিয়ন টন যখন হয়েছে ধান আর পাট, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, 0। এখন এখানে বোঝানো হয়েছে এইগুলোকে বলা হয় সম্ভাবনা রেখা। তো সম্ভাবনা রেখা আছে, দেখো যখন হচ্ছে ধান 1 মিলিয়ন টন, তখন পাট হচ্ছে 14 মিলিয়ন বেল। তাহলে এটা সম্ভাবনা রেখা রয়েছে খ। এগুলোকে বলা হয় সম্ভাবনা রেখা। এখান থেকে এ পর্যন্ত এটাকে বলা হয় সম্ভাবনা রেখা। আর উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে আঁকতে হয় এখানে দিয়ে দিয়েছে। তো এটা খুব একটা বেশি আসে না, সবচেয়ে বেশি যে চিত্রগুলো আসে তোমাদের হাতে কলমে সেগুলো দেখিয়ে দেব। উপরের চিত্রে কস রেখাটি উৎপাদন সম্ভাবনা রেখা। রেখাটির এ বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আরেকটি দ্রব্যের উৎপাদন কমাতে হয়। যেমন গ বিন্দু থেকে ঘ বিন্দুতে গেলে ধানের উৎপাদন 1 একক বাড়ালে পাটের উৎপাদন 3 একক হ্রাস পায়। অর্থাৎ 1 মিলিয়ন টন ধান উৎপাদনের সুযোগ ব্যয় 3 মিলিয়ন বেল পাট। চয়ন, চয়ন মানে পছন্দ করা, বা যেটাকে ইংলিশে বলে চয়েস। জসিম একজন কৃষক, তার 3 বিঘার একটি জমি আছে। উক্ত জমির সম্পূর্ণটিতে ধান অথবা গম চাষ করতে পারেন। এছাড়াও জমির কিছু অংশ ধান এবং কিছু অংশ গম চাষ করতে পারেন। উক্ত জমিতে শুধু ধান চাষ করলেই 120 কুইন্টাল ধান উৎপাদন করতে হতে পারে। আবার শুধু গম চাষ করলে 80 কুইন্টাল গম উৎপাদন হতে পারে। এখন তিনি জমিটিতে কি চাষ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ফসল উৎপাদনের জন্য তার এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি নির্বাচন বা চয়ন। যাকে নির্বাচন এবং চয়ন বলতে কি বোঝায়, মনে করো একজনের ভুট্টা চাষ করার চেয়ে আর একজনের ঝাল চাষ করতে তার সুবিধা, এর ভিতর যে কোনো একটা চয়েস করে নেওয়ার ক্ষেত্রে যেটা চয়েস করবে সেটাকে চয়ন বা নির্বাচন বলা হয়। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্য নির্বাচন করতে হয়। অর্থনীতিতে সম্পদের স্বল্পতা বলতে সম্পদের পরিমাণ খুবই কম, এর জন্য নির্বাচন করতে হয়, অবশ্যই নির্বাচন করতে হয়। এবং এটি ব্যক্তি পর্যায়ে পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদের স্বল্পতার জন্য হয়ে থাকে। কাজ, বাস্তব জীবনের সুযোগ ব্যয় সংক্রান্ত দুটি উদাহরণ উল্লেখ করো। এখানে বললে আছে দুইটি বাস্তব জীবনের যে সুযোগ ব্যয় সংক্রান্ত দুটি উদাহরণ উল্লেখ করো। সুযোগ ব্যয় বিষয়টা বলা হয়েছে বা বোঝানো হয়েছে। এটাও কিন্তু চয়নের মতনই, সুযোগ ব্যয় আর চয়নের ভিতর প্রায় একই রকম, বাট একটু ডিফারেন্স আছে। যেমন সুযোগ ব্যয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা একটার পরিবর্তে আরেকটা যখন আমি ত্যাগ করে দিচ্ছি সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। মনে করে এই আপেল খাওয়াচ্ছে আমার কাছে বেশি কমলা লেবু খাওয়া পছন্দনীয়, তো আপেলটাকে আমরা বাদ দিয়ে যদি কমলা লেবুটা খাই সেটা হচ্ছে আপেলের সুযোগ ব্যয়। আর চয়নটা সেম, দুটা বিষয় সেম, নির্বাচন চয়ন বা চয়েস, সিলেকশন, ইলেকশন যাই বলে সব একই বিষয় বলে। যে সকল দ্রব্য উৎপাদন পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলা হয়। তাহলে চূড়ান্ত দ্রব্য কাকে বলে, যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলে। এখানে দুটা কোশ্চেন পাচ্ছি, চূড়ান্ত দ্রব্য কাকে বলে আর একটা কোশ্চেন, যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে, চূড়ান্ত দ্রব্য। এটা অনেক ইম্পর্টেন্স। চূড়ান্ত দ্রব্যর ভিতর আছে পাউরুটি এবং সিয়ার। পাউরুটি এবং সিয়ার, তাহলে পাউরুটি এবং সিয়ার কি জাতীয় দ্রব্য, চূড়ান্ত দ্রব্য, কারণ এটা সরাসরি ব্যবহার করা যায়। মানে যে সকল দ্রব্য উৎপাদনের পরপরই সরাসরি ভোগে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে চূড়ান্ত দ্রব্য। মূলধনী দ্রব্য, যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে। তাহলে মূলধনী দ্রব্য কাকে বলে, যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে। তো মূলধনী দ্রব্যের ভিতর কি কি আছে, যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি।
তাহলে মূলধনী দ্রব্যের ভিতর আছে যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর। তাহলে যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর কি জাতীয় দ্রব্য? মূলধনী দ্রব্য। এখানে আরেকটা কোশ্চেন, যে সমস্ত উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে। এগুলো এভাবে দেখে রাখতে পারো। মূলধনী দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয়। মূলধনী দ্রব্য আবার মূলধনী দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। দ্রব্য ও পণ্য। অর্থনীতিতে পণ্য বলতে সাধারণত যেসব উপকরণকে বুঝি বা চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয়। যেমন আটা হচ্ছে পণ্য, যা চূড়ান্ত দ্রব্য ব্রেড উৎপাদনে ব্যবহৃত হয়। আটা হচ্ছে এক ধরনের পণ্য, আর আটা থেকে যেটা উৎপাদন হয় সেটাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। তো চূড়ান্ত দ্রব্য বলতে কোনটাকে বোঝায়? ব্রেড। ব্রেড মানে রুটি। এছাড়া প্রথাগতভাবে শস্য, স্বর্ণ, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিকে পণ্য হিসেবে গণ্য করা হয়। তাহলে প্রথাগত হিসাবে কোনগুলোকে পণ্য হিসাবে গণ্য করা যায়? যেমন শস্য আছে, স্বর্ণ, তেল, প্রাকৃতিক গ্যাস, এইগুলোকে পণ্য হিসাবে গণ্য করা হয়। সকল দ্রব্য পণ্য নয়। এখানে কোশ্চেন করা হয়েছে, বলা হয়েছে সকল দ্রব্য কিন্তু পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। সকল দ্রব্য, যত দ্রব্য আছে সবগুলোকে পণ্য বলা যাবে না, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্য হচ্ছে পণ্য। আবার এখানে বলে সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। তার মানে অর্থনৈতিক বলতে টাকা হবে, এরকম জিনিসগুলোকে পণ্য বলে। সকল সেবা পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক সেবাই পণ্য। সকল সেবা, মানুষকে একজনের সেবা করে, তো সেটা পণ্য নয়। কারণ হচ্ছে ওটা যদি অর্থ উপার্জন হয় তাহলে অবশ্যই সেটাকে আমরা কি বলবো? পণ্য বলবো। সেটাই এখানে বোঝানো হয়েছে। কোন কোন ধরনের দ্রব্যতা উল্লেখ করো? আলো, নদীর পানি, টেবিল, জমি, অলংকার, যন্ত্রপাতি। সুযোগ ব্যয় ও চয়ন। অপরচুনিটি কস্ট অ্যান্ড চয়েস। চয়ন মানে পছন্দ করা। সুযোগ ব্যয়। অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা সুযোগ ব্যয়। মনে করো তুমি একজন শিক্ষার্থী, তুমি কি প্রতিদিন সব কাজ করতে পারবে? যেমন তুমি একই সঙ্গে অর্থনীতি পরীক্ষা এবং মাঠে ক্রিকেট খেলতে দেখতে পারবে না। তুমি একই সঙ্গে অর্থনীতি পরীক্ষা এবং মাঠে যে ক্রিকেট খেলা আছে সেটা একসঙ্গে দেখতে পারবে না। তুমি যদি একটি কাজ করতে চাও তবে অবশ্যই ওই সময় অন্য একটি কাজ করা সম্ভব হবে না। আরও একটি উদাহরণ দেওয়া যাক। মনে করো তোমার 1 বিঘা জমি আছে। এই জমিতে ধান চাষ করলে 20 কুইন্টাল ধান উৎপাদন করা যায়। ওই জমিতে ধান চাষ না করে যদি পাট চাষ করতে চাও তবে 10 কুইন্টাল পাট উৎপাদন করা যেত। এক্ষেত্রে 20 কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো 10 কুইন্টাল পাট। সংক্ষেপে বলা যায়, কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটি ভোগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয় কাকে বলে? এখানে সংক্ষেপে একটা সুযোগ ব্যয়ের সংজ্ঞা দেওয়া আছে। অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সুযোগ ব্যয় কাকে বলে। সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট প্রশ্ন বলতে পারি। কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটি দ্রব্য ত্যাগ করাকে বলা হয় সুযোগ ব্যয়। এভাবেও বলতে পারো। আবার কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটি ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়, যেটাকে বলে অপরচুনিটি কস্ট। সাধারণত নানা রকম সুযোগ ব্যয়ের মধ্যে সর্বোচ্চ সুযোগ ব্যয়টিকে অর্থনীতিতে সুযোগ ব্যয় হিসেবে গ্রহণ করা হয়। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করা যায়। ধরা যাক একটি দেশ তার সমস্ত সম্পদ ও চলতি প্রযুক্তির ব্যবহার করে ধান ও পাটের নিম্নোক্ত সমাবেশ উৎপাদন করতে পারে। এখানে দেখো বলা হয়েছে সারণী 1-এ উৎপাদন সম্ভাবনা। সমাবেশ ক খ গ ঘ ঙ চ পর্যন্ত আছে। ধান মিলিয়ন টন, 0 1 2 3 4 5 কত টন সেটা। পাট কত টন সেটা দিয়েছে। 1 মিলিয়ন ধানের সুযোগ ব্যয় কতটুকু সেটাও এখানে দিয়ে দিয়েছে। কোনটা বাদ দিয়ে আমরা কোনটা ব্যবহার করছি? মনে করো আমি একটা ফোন কেনার ইচ্ছা, ফোনটা না কিনে আমরা ল্যাপটপ কিনলাম, তাহলে এটা হচ্ছে ফোনের সুযোগ ব্যয়। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। উক্ত সারণীর প্রেক্ষিতে নিম্নোক্ত চিত্র আঁকা যায়।
পার্ট মিলিয়ন বেল উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখানে দেখো দেয়া আছে ক খ গ ঘ ঙ চ। এটা হচ্ছে উপরে যেটা দেখলে সমাবেশ। সমাবেশের সাথে দেখো 3, 5, 9, 12, 14, 15 এটা হচ্ছে পাট উৎপাদনে মিলিয়ন বেল। আর নিচের এটা কি ধান উৎপাদনে মিলিয়ন বেল। তো এখানে দেখো কোনটার সাথে কোনটা 14। যখন পাট উৎপাদন কত 1 মিলিয়ন বা ধান, দেখো ধান মিলিয়ন টন, এখানে ধান উৎপাদন যখন 1 মিলিয়ন টন তখন পাটের ক্ষেত্রে কত 14 অথবা 15 কাছাকাছি। আসলে 14 অথবা 15। ধান যখন আমার 14 মিলিয়ন। এখানে দেখো ধান 2 মিলিয়ন টন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার পাট হচ্ছে 12 মিলিয়ন টন। এখানে রয়েছে ধান 3 মিলিয়ন টন হলে এটা আমার দেখতে হবে এটা হচ্ছে পাট হচ্ছে 9 মিলিয়ন বেল। এখানে যখন ধান কত আছে ধান 4 মিলিয়ন টন হয়েছে তখন এখানে আমার হচ্ছে 5 মিলিয়ন বেল হয়েছে পাট। আর এখানে যখন এই বিষয়টা দেখো আমরা 5 মিলিয়ন টন যখন ধান হয়েছে তাহলে এইটা আমরা পাচ্ছি কত 15 কিনা। আসলে 5 মিলিয়ন টন যখন হয়েছে ধান আর পাট সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই 0। এখন এখানে বোঝানো হয়েছে এইগুলোকে বলা হয় সম্ভাবনা রেখা। তো সম্ভাবনা রেখা আছে দেখো যখন হচ্ছে ধান 1 মিলিয়ন টন তখন পাট হচ্ছে 14 মিলিয়ন বেল। তাহলে এটা সম্ভাবনা রেখা রয়েছে খ। এগুলোকে বলা হয় সম্ভাবনা রেখা। এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় সম্ভাবনা রেখা। আর উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে আঁকতে হয় এখানে দিয়ে দিয়েছে। তো এটা খুব একটা বেশি আসে না, সবচেয়ে বেশি যে চিত্রগুলো আসে তোমাদের হাতে কলমে সেগুলো দেখিয়ে দেব। উপরের চিত্রে কস রেখাটি উৎপাদন সম্ভাবনা রেখা। রেখাটির এ বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে আরেকটি দ্রব্যের উৎপাদন কমাতে হয়। যেমন গ বিন্দু থেকে ঘ বিন্দুতে গেলে ধানের উৎপাদন 1 একক বাড়ালে পাটের উৎপাদন 3 একক হ্রাস পায়। অর্থাৎ 1 মিলিয়ন টন ধান উৎপাদনের সুযোগ ব্যয় 3 মিলিয়ন বেল পাট। চয়ন চয়ন মানে পছন্দ করা বা যেটাকে ইংলিশে বলে চয়েস। জসিম একজন কৃষক, তার 3 বিঘার একটি জমি আছে। উক্ত জমির সম্পূর্ণটিতে ধান অথবা গম চাষ করতে পারেন। এছাড়াও জমির কিছু অংশ ধান এবং কিছু অংশ গম চাষ করতে পারেন। উক্ত জমিতে শুধু ধান চাষ করলেই 120 কুইন্টাল ধান উৎপাদন করতে হতে পারে। আবার শুধু গম চাষ করলে 80 কুইন্টাল গম উৎপাদন হতে পারে। এখন তিনি জমিটিতে কি চাষ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ফসল উৎপাদনের জন্য তার এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি নির্বাচন বা চয়ন। যাকে নির্বাচন এবং চয়ন বলতে কি বোঝায়? মনে করো একজনের ভুট্টা চাষ করার চেয়ে আর একজনের ঝাল চাষ করতে তার সুবিধা। এর ভিতর যে কোনো একটা চয়েস করে নেওয়ার ক্ষেত্রে যেটা চয়েস করবে সেটাকে চয়ন বা নির্বাচন বলা হয়। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্য নির্বাচন করতে হয়। অর্থনীতিতে সম্পদের স্বল্পতা বলতে সম্পদের পরিমাণ খুবই কম, এর জন্য নির্বাচন করতে হয়, অবশ্যই নির্বাচন করতে হয়। এবং এটি ব্যক্তি পর্যায়ে পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদের স্বল্পতার জন্য হয়ে থাকে। কাজ বাস্তব জীবনের সুযোগ ব্যয় সংক্রান্ত দুটি উদাহরণ উল্লেখ করো। এখানে বললে আছে দুইটি বাস্তব জীবনের যে সুযোগ ব্যয় সংক্রান্ত দুটি উদাহরণ উল্লেখ করো। সুযোগ ব্যয় বিষয়টা বলা হয়েছে বা বোঝানো হয়েছে। এটাও কিন্তু চয়নের মতনই, সুযোগ ব্যয় আর চয়নের ভিতর প্রায় একই রকম, বাট একটু ডিফারেন্স আছে। যেমন সুযোগ ব্যয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটা একটার পরিবর্তে আরেকটা যখন আমি ত্যাগ করে দিচ্ছি সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। মনে করে এই আপেল খাওয়ার চেয়ে আমার কাছে বেশি কমলা লেবু খাওয়া পছন্দনীয়। তো আপেলটাকে আমরা বাদ দিয়ে যদি কমলা লেবুটা খাই সেটা হচ্ছে আপেলের সুযোগ ব্যয়। আর চয়নটা সেম, দুটা বিষয় সেম, নির্বাচন চয়ন বা চয়েস সিলেকশন ইলেকশন যাই বলে সব একই বিষয়।
আর প্রতিটা উত্তর আমরা সংক্ষিপ্ত লেখার চেষ্টা করব। আর এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, সম্পদের বৈশিষ্ট্যগুলো কি কি? এখানে সম্পদের যে বৈশিষ্ট্য আছে সেগুলো কি কি ১ নম্বর প্রশ্নে চেয়েছে। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ১ নম্বর প্রশ্নের উত্তর রয়েছে সম্পদের বৈশিষ্ট্যগুলো হলো উপযোগ, দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা, আয়ত্তাধীন, সীমাবদ্ধতা, পরস্পর পরিনির্ভরশীলতা, পরিবর্তনশীলতা, পরিচালনার যোগ্যতা ইত্যাদি। এগুলো হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য। শুধু ডিরেক্টলি যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো দিয়ে দিয়েছি সম্পদের বৈশিষ্ট্য। ২ নাম্বার সম্পদের শ্রেণীবিভাগ উল্লেখ করে, যেটি সংক্ষিপ্ত প্রশ্ন এজন্য ১ মার্ক অথবা ২ মার্কের থাকবে। ২ নম্বর প্রশ্নের উত্তর দেখো সম্পদকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। তাহলে সম্পদকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে ভাগ করা যায়। ১ নম্বর হচ্ছে মানবীয় সম্পদ, ২ নম্বর হচ্ছে বস্তুগত সম্পদ। ৩ নম্বর প্রশ্ন দ্রব্য কি বা দ্রব্য কাকে বলে? কি বা কাকে বলে বা বলতে বোঝায় এইগুলো যখনই বলে তখন সংজ্ঞা চাই। এখানে দেখো ৩ নম্বর উত্তর অর্থনীতির ভাষায় মানুষের অভাব পূরণ করে তথা প্রয়োজন মেটায় এমন সব সামগ্রীকে সাধারণভাবে দ্রব্য বলে। অন্যভাবে বলা যায় দ্রব্য কাকে বলে? যেসব দ্রব্য সামগ্রীর অভাব পূরণের ক্ষমতা বা উপযোগ রয়েছে তাদেরকে দ্রব্য বলে। তাহলে ৩ নম্বর প্রশ্নের উত্তরটা দেখালাম। ৪ নম্বর প্রশ্ন দ্রব্যের শ্রেণীবিভাগ উল্লেখ করো। তাহলে দ্রব্য শ্রেণীবিভাগ কত প্রকার কি কি লেখি? লকের মতে দ্রব্য ২ প্রকার। কত প্রকার? ২ প্রকার। ১ নম্বর হচ্ছে বিশিষ্ট দ্রব্য, তারপরেরটা হচ্ছে সাধারণ দ্রব্যের ধারণা। তাহলে দ্রব্য কত প্রকার? ২ প্রকার। একটা হচ্ছে বিশিষ্ট দ্রব্য আর একটা হচ্ছে সাধারণ দ্রব্যের ধারণা। ৫ নম্বর প্রশ্নটা দেখো সুযোগ ব্যয় কি বা সুযোগ ব্যয় কাকে বলে বা সুযোগ ব্যয় বলতে কি বোঝায়? একই জিনিস বোঝায়। ৫ নম্বর প্রশ্নের উত্তর সম্পদ সীমিত হওয়ার কারণে একটি দ্রব্য বেশি উৎপাদনের জন্য অন্য একটি দ্রব্য ছেড়ে দেওয়াকে অর্থনীতিতে সুযোগ ব্যয় বলে। অন্যভাবে বলা যায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের বিপরীত যে পরিমাণ দ্রব্য ছাড় দিতে হয় তাই হচ্ছে দ্রব্যের সুযোগ ব্যয় বা খরচ বলা হয়। ৬ নম্বর প্রশ্ন আয়ের সংজ্ঞা দাও, মানে আয় কাকে বলে কি বা বলতে কি বোঝায়? তো আয়ের সংজ্ঞাটা আমরা দেখি। ৬ নাম্বার আয় বা উপার্জন বলতে কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো সত্তার ভোগ ও সঞ্চয় করার সুযোগ অর্জন করাকে আয় বলে। ৭ নাম্বার সঞ্চয় কি বা কাকে বলে? সঞ্চয়ের সংজ্ঞাটা দেখি। আয়ের যে অংশ বর্তমানে ভোগের জন্য ব্যবহার না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে। ৮ নাম্বার বিনিয়োগ বলতে কি বোঝায়? বিনিয়োগ কাকে বলে? ৮ নাম্বার ভবিষ্যতে মূল্য বৃদ্ধি পাবে এমন আশায় নিজ অর্থ কোনো কিছুতে খাটানোকে বিনিয়োগ বলে। ৯ নাম্বার দেখো অর্থনৈতিক কার্যাবলী কি? মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলী করে থাকে তাই অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। ১০ নম্বর প্রশ্ন দেখো অর্থনৈতিক কার্যাবলী বলতে কি বোঝায়? ১০ নম্বর যে সমস্ত কাজের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তার জীবন ধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অর্থনৈতিক কাজ বলে। এটা থেকে কোনো ইনকামও হয় না বা খরচ করা সম্ভব নয়, সেটাকে অর্থনৈতিক কার্যাবলী বলা হয়। বর্ণনামূলক প্রশ্নের ভিতরে ৪টি আছে, ৪টারে আমরা উত্তর দেব। দেখো বাংলাদেশে অর্থনৈতিক সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। বর্ণনামূলক প্রশ্ন, তার সাথে বলেছে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলেছে। ১ নম্বর প্রশ্নের উত্তর দেখো বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। উন্নয়নের সাথে দেশের অর্থনৈতিক সম্পদের বিশেষ সম্পর্ক থাকে। এ দেশের অর্থনৈতিক সম্পদের বিবরণ নিচে দেওয়া হলো। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে পলি সমৃদ্ধ উর্বর কৃষিজমি। আমাদের জমির উর্বরতা, অনুকূল আবহাওয়া, বৃষ্টিপাত, নদ-নদী প্রভৃতি কৃষি উৎপাদনে সহায়ক।
এদেশে প্রায় ৯০,৯৯০ বর্গ কিলোমিটার চাষযোগ্য কৃষিজমি রয়েছে। আমাদের কৃষিক্ষেত্রে ধান, গম, ডাল, আলু, তেলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপন্ন হয়। দেশের প্রায় ৬৩% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। জাতীয় আয়ের প্রায় ১৪.১০% ভাগ বা ১৪.১০% ভাগ কৃষি থেকে আসে। বাংলাদেশের অর্থনীতি বিশ্বের মধ্যে ৩৫তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে পিপি ২৯তম, যা দক্ষিণ এশিয়ার দ্বিতীয়। বাংলাদেশের গত একক দশক ধরে গড়ে ৬.৩% হার ধরে রেখে মোট দেশজ উৎপাদনে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করছে এবং বর্তমানে বিশ্বের সপ্তম দ্রুত উন্নয়নশীল দেশের অর্থনীতি। তাহলে ২ নম্বর প্রশ্নটা আমরা দেখব কি বলা হয়েছে। তো ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা পড়ি। বাংলাদেশের খনিজ সম্পদের বর্ণনা, বাংলাদেশের যে খনিজ সম্পদগুলো আছে সেটার বর্ণনা চেয়েছে। ২ নম্বর প্রশ্নের উত্তর, খনিজ সম্পদ। বাংলাদেশ খনিজ সম্পদ তেমন সমৃদ্ধ নয়। এখানে এ পর্যন্ত যেসব খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। ১ নম্বর আছে দেখো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী এ যাবৎ দেশে মোট ২৭টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সেখানে গ্যাসের মোট মজুদ প্রায় ৩৯.৮০ ট্রিলিয়ন ঘনফুট। উৎপাদনরত গ্যাস ক্ষেত্রগুলো হলো বাখরাবাদ, হবিগঞ্জ, কলাসটিলা, রশিদপুর, সিলেট, তিতাস, বেলাবো, নরসিংদী, মেঘনা, শাহবাজপুর, সেমুতান, সুন্দরপুর, শ্রীকাইল, বেগমগঞ্জ, রূপগঞ্জ, শালদা নদী, জালালাবাদ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, বিবিআনা ও বাঙ্গুরা ইত্যাদি। এ গ্যাস রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, কলকারখানা ও গৃহে এ গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ২ নম্বর চুনাপাথর, এটা প্রাকৃতিক খনিজ সম্পদ। সিমেন্ট, কাঁচ, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে চুনাপাথর ব্যবহৃত হয়। বাংলাদেশের সিলেটের ভাঙ্গারহাট ও বাগলিবাজার, সুনামগঞ্জের টেকারহাট, জয়পুরহাটের জামালগঞ্জ এবং কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে চুনাপাথর মজুদ রয়েছে। ৩ নম্বরে আছে দেখো চীনামাটি। তো এটাও খনিজ সম্পদের ভিতর পড়ে। নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলায় চীনামাটি পাওয়া যায়। এটি বাসনপত্র, স্যানিটারি দ্রব্য তৈরি কাজে ব্যবহৃত হয়। ৪ নম্বর, বাংলাদেশের সিলেট, রাজশাহী, জয়পুরহাট, ফরিদপুর, দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লার ৫টি ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা উত্তোলন করা হচ্ছে। ৫ নম্বর, দিনাজপুর জেলার মধ্যপাড়া এবং রংপুর জেলার রানীপুকুর কঠিন শিলার মজুদ রয়েছে। বর্তমানে এসব খনি হতে কঠিন শিলা উত্তোলন অব্যাহত রয়েছে। রাস্তা, রেলপথ, বাঁধ নির্মাণ ইত্যাদি কাজে এ শিলা দরকার হয়। ৬ নম্বর, সিলিকা বালু। সিলিকা বালু হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, জামালপুরে সিলিকা বালু মজুদ রয়েছে। এটি কাঁচ, রং, রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। ৭ নম্বর, গন্ধক। বারুদ তৈরি, দেয়াশালা কারখানা, তেল পরিশোধন প্রভৃতি ক্ষেত্রে গন্ধক লাগে। চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ৮ নম্বর, খনিজ তেল। সিলেটের হরিপুর খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে। দেশের উপকূলীয় এলাকা, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট তেল অনুসন্ধানের কাজ চালানো হচ্ছে। ৯ নম্বর, তামা। রংপুর জেলার রানীপুকুর, পীরগঞ্জ, দিনাজপুরে মধ্যপাড়ায় কঠিন শিলার স্তরে সামান্য তামার সন্ধান পাওয়া গেছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তার, মুদ্রা প্রভৃতি তৈরির জন্য তামা ব্যবহার করা হয়। ৩ নম্বর প্রশ্ন, সুযোগ ব্যয় ও নির্বাচন বা চয়ন।
চয়ন মানে চয়েস, চয়েস বলতে পছন্দ করা বা নির্বাচন করা বা বাছাই করা একই জিনিস। তো সুযোগ ব্যয় আর নির্বাচন বা চয়ন ব্যাখ্যা করতে বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নের উত্তর, সুযোগ ব্যয়টা ফার্স্ট আমি দেখি। সুযোগ ব্যয় অর্থনীতিতে বহুল ব্যবহৃত একটি ধারণা সুযোগ ব্যয়। মনে করো তুমি একজন শিক্ষার্থী, তুমি কি প্রতিদিন সব কাজ করতে পারবে? যেমন তুমি একই সঙ্গে অর্থনীতি পরীক্ষা এবং মাঠে ক্রিকেট খেলা দেখতে পারবে না। তুমি যদি একটি কাজ করতে চাও তবে অবশ্যই ওই সময়ের অন্য কাজটি করা সম্ভব হবে না। আর একটি উদাহরণ দেওয়া যাক। মনে করো তোমাদের 1 বিঘা জমি আছে। এই জমিতে ধান চাষ করলে 20 কুইন্টাল ধান উৎপাদন করা যায়। ওই জমিতে ধান চাষ না করে যদি পাট চাষ করতে চাও তবে 10 কুইন্টাল পাট উৎপাদন করা যেত। এক্ষেত্রে 20 কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো 10 কুইন্টাল পাট। সংক্ষেপে বলা যায়, কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটি ত্যাগ করতে হয়। এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলা হয়। সাধারণত নানা রকম সুযোগ ব্যয়ের মধ্যে সর্বোচ্চ সুযোগ ব্যয়টিকেই অর্থনীতিতে সুযোগ ব্যয় হিসেবে গ্রহণ করা হয়। চয়ন। জসিম একজন কৃষক। তার 3 বিঘার একটি জমি আছে। উক্ত জমির সম্পূর্ণটিতে ধান অথবা গম চাষ করতে পারেন। এছাড়াও জমির কিছু অংশ ধান এবং কিছু অংশ গম চাষ করতে পারেন। উক্ত জমিতে শুধু ধান চাষ করলে 120 কুইন্টাল ধান উৎপাদন হতে পারে। আবার শুধু গম চাষ করলে 80 কুইন্টাল গম উৎপাদন হতে পারে। এখন তিনি জমিটিতে কি চাষ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ফসল উৎপাদনের জন্য তার এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নির্বাচন বা চয়ন। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্যই নির্বাচন করতে হয় এবং এটি ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদের স্বল্পতার জন্য হয়ে থাকে। লাস্ট আমাদের একটা বর্ণনামূলক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা করি। বাংলাদেশে মানুষের অর্থনৈতিক কাজগুলো ব্যাখ্যা করে। বাংলাদেশে মানুষের যে অর্থনৈতিক কাজগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। 4 নম্বর প্রশ্নের উত্তর, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এদেশের অর্থনীতি 3টি খাতের উপর নির্ভরশীল: কৃষি, শিল্প এবং সেবা। তবে সাম্প্রতিককালে জাতীয় আয়ে শিল্প সেবা খাতের অবদান ক্রমে বাড়ছে। জাতীয় আয়ে কৃষির অবদান ক্রমশ কমছে। কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক থেকেই কৃষি এখন বড় খাত হিসাবে পরিচিত। এদেশের শ্রমশক্তি প্রায় 50% শ্রমিক কৃষিখাতে নিয়োজিত। জনসংখ্যার প্রায় 75% মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। জমি চাষ, বীজ বপন, পানি সেচ, সার দেওয়া, কীটনাশক ওষুধ ছিটানো, ফসল কাটা, ফসল বিক্রয়, পশুপালন, মাছ চাষ, মাছ ধরা, মাছ বিক্রয়, হাঁস মুরগি প্রতিপালন, বিভিন্ন রকম তরিতরকারি ও ফলমূল উৎপাদনে এ বিক্রয়ের মতো কাজগুলো কৃষিখাতের অন্তর্ভুক্ত। তো এখানে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা করলাম। এখন আমরা বহু নির্বাচনে কিছু কোশ্চেন আছে সেগুলো দেখি। কোনটি প্রাকৃতিক সম্পদ? পদ্মা নদী। তো পদ্মা নদী আসলে কিন্তু প্রাকৃতিক সম্পদ। ঘরবাড়ি, ডাকঘর, খামার বাড়ি এগুলো কিন্তু কি হয়েছে? প্রাকৃতিক সম্পদ নয়। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন বলেছে ব্যবসায় সুনাম সম্পদ। 2 নম্বর ব্যবসায় সুনাম সম্পদ। কারণ 1 অভাব পূরণের ক্ষমতা আছে, 2 সত্য পরিবর্তন করা যায়। তাহলে 1 নম্বর সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর আর 2 নম্বরটা। নিচের অনুচ্ছেদটি পড়ো, 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাহেলার একটি সেলাই মেশিন আছে। এর থেকে তার মাসিক আয় 20,000 টাকা। তিনি পারিবারিক ভরণ-পোষণ, সন্তানের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয় জমা করেন। সঞ্চয়ের অর্থ থেকে এবছর তিনি আরেকটি মেশিন ক্রয় করেছেন। 3 নম্বর, লায়নার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিকে কি বলে? বিনিয়োগ। কি বলা হয়? বিনিয়োগ বলা হয়। 4 নম্বর,
রাহেলা শেষোক্ত কাজের মাধ্যমে পারিবারিক নিরাপত্তা বাড়বে, সন্তানের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি হবে। শফিকদের বাড়িতে কয়েকজন মেহমান এসেছেন। তার মা তাকে ১,০০০ টাকা দিয়ে কিছু মাছ ও মাংস কিনতে বাজারে পাঠান। সে বাজারে গিয়ে দেখে পুরো টাকা দিয়ে ২ কেজি মাছ অথবা ৪ কেজি মাংস কিনতে পারে। অনেক চিন্তার পর সে ১ কেজি মাছ ও ২ কেজি মাংস ক্রয় করে। ক নম্বর প্রশ্ন, আয় কি বা আয় কাকে বলে সংজ্ঞা চেয়েছে। ২ নম্বর প্রশ্ন নয়, আমরা ১ নম্বর প্রশ্ন থেকে শুরু করব। ১ নম্বর প্রশ্নের উত্তর, কোনো ব্যক্তি তার মালিকানাধীন উৎপাদনের উপকরণকে উৎপাদন কাজে নিয়োজিত করে তার বিনিময়ে যা অর্জন করে তাই আয়। এটা হচ্ছে আয়ের সংজ্ঞা। ১-এর ক নম্বর প্রশ্নের উত্তর। এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর বলেছে শক্তি সম্পদ বলতে কি বোঝায় বা শক্তি সম্পদ কাকে বলে। খ উত্তর, দেখো, প্রাকৃতিক প্রাপ্ত যেসব সম্পদ ব্যবহার বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের শক্তি, বিদ্যুৎ, তাপ উৎপাদন করা হয় সেগুলোকে শক্তি সম্পদ বলে। নদীর স্রোত ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ইত্যাদি ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। সৌরশক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয় সোলার প্যানেল। এক্ষেত্রে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নদীর স্রোত, সৌরশক্তি এগুলো হচ্ছে শক্তি সম্পদের বিভিন্ন উৎস। গ নম্বর প্রশ্নটা দেখো, শফিকের মাছ মাংস ক্রয়ের ধারণাটি কিভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, শফিকের মাছ মাংস ক্রয়ের ধারণাটি সুযোগ ব্যয়ের বা অপরচুনিটি কস্ট মাধ্যমে নির্ধারিত হয়। কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটি ত্যাগ করতে হয়, তাই ত্যাগকৃত পরিমাণে হলো সুযোগ ব্যয়। এখানে দেখো মাছ অথবা মাংস, বাম সাইডে যেটা আছে সেটা মাছ কেজি ও আর ওয়াই অক্ষ, এটা লম্ব অক্ষ, নিচেটা হচ্ছে ভূমি অক্ষ ও এক্স, এটা হচ্ছে মাংস কেজি সুযোগ ব্যয়। দেখো, সে মাছ কিনতো ১ কেজি অথবা ২ কেজি, কিন্তু সে কি করেছে মাংস ২ কেজি অথবা ৪ কেজি কিনতে পারছে। যখন সে এখানে দেখো সুযোগ ব্যয়টা কিভাবে কাজে লেগেছে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আর প্রশ্ন কিন্তু উল্লেখ করে দিয়েছে সে কি ১ কেজি মাছ কেনে ২ কেজি মাংস কেনে। ২ কেজি মাছ কেনার পরিবর্তে ৪ কেজি মাংস কিনতে পারে। যে টাকা ছিল ২ কেজি মাছ এবং ৪ কেজি মাংস কিনতে পারত। কিন্তু সে কি করেছে ৪ কেজি মাংসের জায়গায় সে কি করেছে ২ কেজি মাছ কিনেছে। আর ২ কেজি মাছের জায়গায় সে ১ কেজি মাছ কিনেছে। এটা হচ্ছে বলা হয় সুযোগ ব্যয়। প্রদত্ত চিত্রে ও এক্স অক্ষে মাংসের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে মাছের পরিমাণ নির্দেশ করা হয়েছে। এবি রেখাটি হলো সুযোগ ব্যয় রেখা, যা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে দুটি বিকল্প দ্রব্য মাছ মাংস ক্রয়ের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করেছে। এক্ষেত্রে শফিক ১,০০০ টাকা ব্যয় করে শুধু মাংস কিনলে ও বি পরিমাণ অর্থাৎ ৪ কেজি মাংস কিনতে পারে, অথবা সে মাছ কিনলে ও এ পরিমাণ অর্থাৎ ২ কেজি মাছ কিনতে পারে। কিন্তু শফিক ১,০০০ টাকা দিয়ে ২ কেজি মাংস এবং ১ কেজি মাছ ক্রয় করল, যা বিন্দু দ্বারা নির্দেশিত। অতএব সি বিন্দুতে ১ কেজি মাছের সুযোগ ব্যয় হলো ২ কেজি মাংস। তাহলে এখানে দেখো ঘ নম্বর প্রশ্ন, শফিকের ২টি দ্রব্য নির্বাচনের অর্থনীতির তাৎপর্য বিশ্লেষণ করো। মানে শফিকের ২টি দ্রব্য নির্বাচনের অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখানে ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখো খুব ভালো করে। উদ্দীপকের শফিকের ২টি দ্রব্য নির্বাচনের বিষয়টি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো। নির্বাচন বলতে বোঝায় মানুষের অসীম অভাবের মধ্যে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবগুলো বাছাই করা। কারণ মানব জীবনে অভাব অসীম হলেও তা পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদ সীমিত। এর জন্য মানুষের পক্ষে সব অভাব একত্রে পূরণ করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানের জন্য মানুষ নির্বাচনের মাধ্যমে
বেশি প্রয়োজন অভাবগুলো আগে পূরণ করার চেষ্টা করে। উদ্দীপকে লক্ষ্য করা যায়, শফিক বাজারে গিয়ে দেখল তার মায়ের দেওয়া ১,০০০ টাকা দিয়ে ২ কেজি মাছ অথবা ৪ কেজি মাংস ক্রয় করতে পারে। তখন সে অনেক চিন্তার পর ১ কেজি মাছ এবং ২ কেজি মাংস ক্রয় করে। এটি মূলত গুরুত্ব অনুসারে অভাব নির্বাচনকে নির্দেশ করে। শফিক তার প্রয়োজন অনুযায়ী সীমিত সম্পদ অথবা ১,০০০ টাকা দিয়ে অভাব নির্বাচনের মাধ্যমে পূরণ করেছে। সে যদি পুরো টাকা দিয়ে মাছ বা মাংস যে কোনো একটি কিনত তাহলে অন্যটি ভোগ করতে পারত না। দুটো পণ্যের কিছু পরিমাণ কেনার ফলে সে তার সম্পদের সবচেয়ে ভালো ব্যবহার করতে পেরেছে। অর্থাৎ সে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভাব পূরণ করেছে। এভাবে মানব জীবনে সম্পদের স্বল্পতার তথা দুষ্প্রাপ্যতার কারণে অভাব নির্বাচন করা তা পূরণ করতে হয়। ২ নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা দেখি। ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনটা পড়ি। হাফিজ তার কথার মাধ্যমে সহজে মানুষকে উদ্ধৃত করতে পারেন। মানুষকে সংগঠিত করার দক্ষতা তার অপরিসীম। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালামাল সংরক্ষণের জন্য সদরঘাটে তার একটি ঘর আছে। এখান থেকে তার কর্মচারী তার কথামতো দেশের বিভিন্ন স্থানে মালামাল সরবরাহ করেন। ক নাম্বার, অর্থনৈতিক দ্রব্য কাকে বলে? সংজ্ঞা চেয়েছে। ক নম্বর উত্তর, যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে। খ নাম্বার, একটা জিনিস মনে রাখতে হবে, গ আর ঘ নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের মিল থাকবে। ক আর খ নম্বর প্রশ্নের সাথে কোনো উদ্দীপকের মিল থাকবে না। এটা ডিরেক্টলি প্রশ্ন, যেটা মূল বই থেকে তোমাদের দিয়ে থাকে। তাহলে দেখো খ নম্বর, প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায়? খ উত্তর, প্রকৃতি থেকে পাওয়া যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে। মানুষ প্রকৃতি থেকে সব সম্পদ আহরণ করতে পারে, কেননা প্রকৃতির মধ্যেই নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন ভূমি, বনভূমি, খনিজ সম্পদ, নদ-নদী, গাছপালা, জীবজন্তু ইত্যাদি প্রকৃতির উপাদান। বস্তুত প্রকৃতির এ সকল উপাদানকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। এবার দেখো গ নম্বর প্রশ্নটা দেখো, হাফিজের সদরঘাটের ঘরটি অর্থনীতিতে কি ধরনের দ্রব্য ব্যাখ্যা করো। হাফিজের সদরঘাটের ঘরটি অর্থনীতিতে কি ধরনের দ্রব্য ব্যাখ্যা করো। তাহলে গ নাম্বার উত্তর, হাফিজের সদরঘাটের ঘরটি অর্থনীতি ভাষা মূলধনী দ্রব্য। যেসব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা হয় না কিন্তু তার ভোগ দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে মূলধনী দ্রব্য বলে। যেমন যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর ইত্যাদি মূল্যবান দ্রব্য বরাবর উৎপাদন কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ এটি হলো উৎপাদিত দ্রব্য যা অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে। উদ্দীপকের হাফিজের সদরঘাটে একটি গুদামঘর আছে। তার গুদামঘরটি মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন একটি বস্তুগত সম্পদ, কারণ অর্থনৈতিকভাবে এ ঘরটি উপযোগ আছে। গুদামঘরটি দ্বারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালামাল সংরক্ষণের মাধ্যমে দীর্ঘমেয়াদী উপযোগ লাভ করা হচ্ছে। তাই সংজ্ঞা অনুসারে বলা যায়, হাফিজের গুদামঘরটি অর্থনীতি ভাষায় এটি মূলধনী দ্রব্য। ক নম্বর প্রশ্নটা পড়ি, হাফিজের গুণাবলী কি সম্পদ? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। হাফিজের যে গুণাবলী আছে কি সম্পদ কিনা উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে ঘ নম্বর উত্তর, হাফিজের গুণাবলী অহস্তান্তরযোগ্য ও বাহ্যিকতা না থাকে অর্থনীতিতে ভাষায় তা সম্পদ নয়। কোনো জিনিসকে যদি অর্থনীতির সম্পদ বলতে হয় তবে তার 4টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। যে 4টি বৈশিষ্ট্য কি কি তোমাদের অবশ্যই জানতে হবে। বৈশিষ্ট্যগুলো হলো উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা। হস্তান্তরযোগ্যতা বলতে তার হাত বদল করার সুযোগ, আর
বাহ্যিকতা বলতে দ্রব্যের বাহ্যিক অস্তিত্ব বোঝায়, যেটা দেখা যাবে। উদ্দীপকে লক্ষ্য করা যায়, হাফিজ তার কথার মাধ্যমে সহজে মানুষকে উদ্ধৃত করতে পারেন। তার সাংগঠনিক দক্ষতাও রয়েছে। এটি তার ব্যবসায়িক কর্মকাণ্ডকে সহজ করে দেয়। এসব গুণ হলো হাফিজের মানবিক সম্পদ। হাফিজের এই গুণাবলী সবার মধ্যে থাকে না, অর্থাৎ হাফিজের গুণাবলীর উপযোগ অপ্রাচুর্যতা রয়েছে, কিন্তু এই গুণাবলী হস্তান্তরযোগ্য নয় এবং এর বাহ্যিক অস্তিত্ব নেই। তাই হাফিজের গুণাবলী মানবিক সম্পদ হলেও তা অর্থনীতির সম্পদ নয়। উপযুক্ত আলোচনা থেকে বলা যায়, হাফিজের গুণাবলী বাহ্যিকতা হস্তান্তরযোগ্যতা না থাকায় অর্থনীতিতে তা সম্পদ বলে বিবেচিত হবে না। এখানে আমরা ১ নম্বর সৃজনশীল এবং ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আর ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলো ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care. Love you. Allah Hafiz. Bye bye.